আমার কম্পিউটার আমার একটা ব্যাপার। আমরা সবাই জানি আজকে যে কোনো জায়গায় যেতে গেলে আমাদের কম্পিউটার চালাতে হবে, তাই তো? কম্পিউটার লাগবেই লাগবে। আমরা যে মোবাইল ইউজ করি, কম্পিউটারটা একটুখানি ইউজ করতে আমাদের একটুখানি কম্পিউটার আমাদের কাছে নেই, অনেকের কাছে নেই, তাই তো? এখানে কেমন ধর হয়ে যাবে, কারণ আমরা মোবাইল সবাই আমরা ইউজ করি। তাহলে মোবাইল যেটা আমরা ইউজ করি আর কম্পিউটার আমরা যেটা ইউজ করি, দুটোর মধ্যে একটা তফাৎ কি, যে মোবাইলটা আমরা হাতে করে টাচ প্যাডের উপর ইউজ করি, আর কম্পিউটারটাকে আমরা টাচ প্যাড করতে পারি না, আর কম্পিউটারটা আমাদের কিবোর্ড মাউস এগুলো চলে যায়। আসলে কাজটা কি, যে কম্পিউটার হোক বা মোবাইল হোক, দুজনের কাজ অনেকটা একই রকম। যদি এই কম্পিউটারের মধ্যে কলিং ফাংশন থাকে, তাহলে কম্পিউটারটা আমাদের মোবাইলে অন হয়ে যেত না, যেত কি যেত? তুমি একটা মোবাইল আছে তো, আছে তো, বাড়িতে মোবাইল আছে তো, বা এই একটা মোবাইল, এই একটা মোবাইল, তাই তো? তাহলে এই মোবাইল যে কাজ করতে পারে, মোবাইলে ইউটিউব দেখতে পারবে, মোবাইল ইউজ করতে পারে আমরা সবাই। ওই টুকু যে আমরা কাজ করলাম, তাহলে এটা তো আমরা একটা 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 বাক্সের মতো, তাই না? একটা বাক্সের মতো না, কি একটা জিনিস, এতে সমস্ত কাজগুলো করা যায়। তো কম্পিউটারটা এমন এই মোবাইলের মতোই একটা জিনিস। কম্পিউটার দেখে আগে ভয় পাওয়ার কোনো দরকার নেই। কম্পিউটার আর মোবাইল দুজন প্রায় সমান সমান জিনিস। এর কাজ করার পদ্ধতি আর এর কাজ করার পদ্ধতি একই। সুতরাং সবার আগের কাজ কি? কম্পিউটারে বাবু দিলে কি কম্পিউটারে ওসব থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। বুঝতে পারলে? যে আমরা মোবাইল চালাতে পারি, ইউটিউব দেখতে পারি, মোবাইলে গেম করতে পারি, গেমিং করতে পারি, বিভিন্ন রকম গেম হয় না মোবাইলে, জানো তুমি? তাহলে মোবাইলে গেম যে করতে পারে সে কম্পিউটারও চালাতে পারে। শুধু তফাৎ কি, মোবাইলটাকে আমরা আঙুল দিয়ে টাচ করে যেখানে সেখানে, এটা একটু সহজ, এটা একটুখানি জটিল, কিন্তু ব্যাপার খরচ কাজ করার পদ্ধতি সবার এক। বুঝতে পারলে? যদি উদাহরণস্বরূপ বলি যে একটা মোটরসাইকেল আর একটা ট্রাক্টর বা একটা চার চাকা গাড়ি, তো মোটরসাইকেল সেও চলে এক জায়গা থেকে যানবাহন নিয়ে, মানুষ নিয়ে, যানবাহন একটা যানবাহন তো সে মোটরসাইকেল যানবাহন, একটা মানুষকে এক জায়গায় অন্য জায়গায় যায়। একটা ফোর হুইলার মনে করো টাটা সুমো, সেও মানুষকে এক জায়গায় অন্য জায়গায় কিভাবে যায়? ওই ভিতরে একটা ইঞ্জিন আছে, ভিতরে একটা ইঞ্জিন আছে, তাই তো? মোটরসাইকেলটা চালানো একটুখানি সহজ, বসে কানে মরা দিলে করে করে রওনা দেবে, তাই তো? ওটা একটুখানি মুশকিল। সেম আসল কাজটা কিন্তু সমান, সেম। কম্পিউট কথার নামটা কি করে আসলে? এটা কম্পিউট হচ্ছে, কম্পিউট করা মানে কি? গণনা করা, একরকম গণনা করা, তাই তো? তাহলে ক্যালকুলেট মানে কি? ক্যালকুলেট মানে গণনা করা, আর কম্পিউট মানে কি? একটুখানি বুদ্ধির সাথে গণনা করা। বুঝতে পারছো? মানে এখানে বুদ্ধির সাথে গণনা করতে এটা কম্পিউট, আর যেটা ক্যালকুলেট মানে কি? আমি ওদের যেটুকু বলবো শুধুমাত্র সেটুকুই হচ্ছে। এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে নিজস্ব বুদ্ধি কিন্তু নেই। কম্পিউটারে কিন্তু নিজস্ব বুদ্ধি নেই, না মোবাইলে নিজস্ব বুদ্ধি আছে, না ক্যালকুলেটরে নিজস্ব বুদ্ধি আছে। যদিও আজকের দিনে সেটা বলা সম্পূর্ণরূপে ঠিক না, যেন আজকের দিনে টেকনোলজি এমন জায়গায় চলে আসে, তাকে বলে এআই। কি বলে? এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল, এ ফর আর্টিফিশিয়াল, আই ফর ইন্টেলিজেন্স। এই নাম শুনে ভয় পাওয়ার দরকার নেই, এখানে এটা একটা নাম। বুঝতে পারছো? যদি আমরা বাংলায় বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বললাম, তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা। কি বলে এখানে? কৃত্রিম বুদ্ধিমত্তা মানে কি? কৃত্রিম মানে কি? মানুষের তৈরি বুদ্ধি। বলো, এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কৃত্রিম বুদ্ধি। তাহলে আর্টিফিশিয়াল অথচ ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স মানে বুদ্ধি। আমি বলে সেটা খুব ইন্টেলিজেন্ট, তুমি এটা খুব ইন্টেলিজেন্ট, আরে কি আমাদের বুদ্ধি অনেক বেশি। তোমার আগে বলিনি আমাদের এরকম সিলেবাস নেই, সিলেবাস নেই কারণ সিলেবাস না থাকার কারণে আমাদের একটা ভাগ অনেক কিছু জানা আছে। ন্যাচারালি আমরা কি হয়, কোনো কম্পিউটার ক্লাসে কম্পিউটার শিখতে যাই, তাদের কাছে কি থাকে, তাদের কাছে একটা সার্টিফিকেট দেওয়ার জন্য বলে আমরা এই সাইডটা শেখাবো, এই নাও সার্টিফিকেট, তোমার 6 মাসের কোর্সে এই দাও টাকা, এই দাও চলে যাবে। এই সার্টিফিকেটে তুমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করো। তাহলে আদতে কি শেখা? যখন আমরা পড়াশোনা করি, আমরা যখন কম্পিউটার শিখেছি, বেসিক শিখতে সময় হতো, কম্পিউটার শিখিয়ে দিলাম, যখন আমরা চাকরির জন্য যখন গেলাম গিয়ে দেখি আদতে যে জিনিসটা আমার শেখার পরে সেগুলো শেখাই। বুঝতে পারলে? আর এটা আমার কম্পিউটারটা চলতে চলতে খারাপ হয়ে গেছে। কেন খারাপ হলো সেটা বুঝতে পারছি। আমার তখন টেকনিক্যালে যখন কম্পিউটার আমরা শিখতে যাচ্ছি, সে আমাদের একটা বড় একটা সিলেবাস দেখাচ্ছে, ওকে এইটা শেখাবো, এটা শেখাবো, এটা শেখাবো, সবকিছু এক্সপ্লেন করে শেখানো হলো। আদতে শেখানো কিছু হলো না, যেটা আমার ব্যবহারিক আসলে যেটা প্রয়োজন হয় সেটা আমি শিখতেই পারলাম।
যখন আমি চাকরির জায়গায় যাচ্ছি গিয়ে দেখছি আমাকে বলছে 10 মিনিট একটা টাইপ করে নিয়ে এসো, তখন কি হবে 10 মিনিট ধরছে না, বা বললো একটা চিঠি লেটার লিখতে হবে, সেই জিনিসগুলো সবার আলাদা হবে। মানে আমাদের এই যে শেখার উদ্দেশ্য কি, আসলে গ্রাউন্ডে মানে চাকরির জায়গায় গিয়ে যে আসল কাজগুলো করতে হয় সেই কাজগুলো আমরা শিখবো, নাকি আমাদের এই যে গ্রুপ, এটা একটা সোশ্যাল গ্রুপ, সবাই জানে এটা একটা সোশ্যাল গ্রুপ। তো উই দা 100, কি নাম এটা, উই দা 100, মানে আমরা সেই 100। কেন আমার নামটা উই দা 100 কেন? স্বামী বিবেকানন্দ যে ছিলেন উনি তো আমাদের একজন আদর্শ বাঙালি, একজন আদর্শ একজন মানুষ, তাই না? স্বামী বিবেকানন্দ জানো তো, জানো স্বামী বিবেকানন্দ নাম শুনেছো তো? তাহলে উনি একজন সন্ন্যাসীও বটে, তাই না? শ্রী রামকৃষ্ণ দেবের ভক্ত ছিলেন, আর সেই সাথে উনি যে সমাজের কুসংস্কার সেইগুলো থেকে উনি মুক্ত ছিলেন, সবাইকে চেষ্টা করেছিলেন যে সবাইকে কুসংস্কার থেকে মুক্ত করে সবাই যেন জ্ঞানটাকে ভালো করে শিখুক, সবাই শিক্ষার উপর জোর দিন। ঠিক আছে, আসলে কি বলেছেন, গীতা না বুঝে, ভালো করে বুঝতে না বুঝে গীতা পাঠ করার থেকে মাঠে ফুটবল খেলা ভালো, তাই না? উনি এই কথা বলেছিলেন। তাহলে মনে করো আজকে তুমি একজন ছাত্র, তোমার কাজ পড়াশোনা করা, তুমি গীতা পড়লে বসে সকাল থেকে গীতা বলতে গীতা পড়লে, মানে একটাও বুঝলে তোমার কি কাজ হলো, তুমি তাহলে সকাল থেকে তুমি কি করবে, বই খুলে তুমি সামনে রাখলে, তোমার চোখের উপরে প্রেশার লাগবে, চোখের উপরে প্রেশার পড়লে তো চোখের উপরে একটা প্রেশার পড়বে, তুমি সেই গীতাটা পড়বে, তুমি পড়ছো তুমি বুঝতে পারছো না, তোমার ব্রেনের উপর প্রেশার পড়বে, পড়ে যাচ্ছে তুমি বুঝতে পারছো, তাহলে ব্রেনের উপর একটা প্রেশার পড়বে, কি জানি মাথা মধ্যে কি পড়ছে, কোনো একটা ব্যাপার জবরদস্তি একটা পড়ানো, তাই তো? বা তুমি যেটুকু বুঝলে ওটা ভুল মানে বুঝলে, যেটা তোমার জীবনে পরবর্তীতে একটা বড় সমস্যা তৈরি করবে। যদি তুমি সেই কাজটা না করে ওই যে বিকালে তুমি 2 ঘন্টা বা সারাদিন ধরে তুমি যে গীতা পড়ছিলে না বুঝে, যদি সেই সারাদিন যে সকালে মাঠে গিয়ে যদি মাঠে একটু ফুটবল খেলতো, তাহলে তোমার উপকারের মধ্যে কি হতো, মাসেল গুলো শক্ত হতো, শরীরের ব্লাড সার্কুলেশন বাড়তো, তাই না? ব্লাড সার্কুলেশন বাড়লে ব্রেনের অব্দি রক্ত পৌঁছাতো ঠিকঠাক, তোমার ব্রেনটা আরো বেশি খুলতো। তাহলে না বুঝে, ভালো করে বুঝতে হবে, না বুঝে গীতা পাঠের থেকে ফুটবল খেলা কিছুদের বাইরে গেছে, উনি বিছানার যে চাদর তার নিচে একটা কয়েন রেখে একটা হোক যে কয়টা হোক সেটা আমার খেয়াল নেই, একটা পয়সা রেখে দিল, সেরকম কিছু খবর এসছে, এসে যেই বিছানায় যে যায় ভালো করে কি জোরে জোরে যাবে কি হবে। এবার বিবেকানন্দ কিন্তু উনি এমন সময় রেখে যাতে ওনাকে কেউ দেখতে না পায়, লুকিয়ে লুকিয়ে রেখে, ঠিক আছে, দেখি তো কেমন ওনার গায়ে জ্বালা পড়া ধরে পয়সা লাগে, উনি আসছে ওই কি আবার জ্বালা পড়া ধরে বিছানায় কি আছে আমার দেখা লাগবে, বিবেকানন্দ দাঁড়িয়ে রয়েছে পাশে, আবার দেখেন হ্যাঁ তাই তো, পয়সা আছে, পয়সা রেখে দিলাম, সত্যি তো ওনার গায়ে পয়সা লাগলে ওনার জলে পড়ে ওঠে, তাহলে এটা কি ব্যাপার, উনি যুক্তি তর্ক দিয়ে বোঝার চেষ্টা করছেন, কিন্তু এটা উনি যুক্তি তর্ক দিয়ে বুঝতে পারছিল না, তখন উনি মানতে বাধ্য হয় যে নিশ্চয়ই এমন কোনো একটা আধ্যাত্মিক ব্যাপার আছে, বুঝতে পারলেন? তাহলে উনি একটা আধ্যাত্মিক লোক হওয়া সত্ত্বেও বিবেকানন্দ ঠাকুর আধ্যাত্মবাদকে সমর্থন করছে, মানে এখানে কোনো সন্দেহ নেই যে আধ্যাত্মবাদের মধ্যে সমর্থন কিন্তু ভুল, তাই না? উনি যুক্তি তর্ককে বিচার করে যে এটা বুঝে নিয়েছে যে হ্যাঁ আধ্যাত্মবাদ অবশ্যই কিছু না কিছু, নিশ্চয়ই কালী ঠাকুর এমন কয়েকজন ঠাকুর আছেন, তার জন্য শ্রীরামকৃষ্ণদেব ওনার ভক্ত, তাই তো? বিবেকানন্দ ওনাকে মানতেন। তাহলে তেমন একজন মানুষ হওয়া সত্ত্বেও উনি কি বলছে, গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো, তাহলে ওনার দর্শনটা কোন জায়গায় কি ভেবে, সেই জন্য বিবেকানন্দ উনি বলেছিলেন আমাকে 100 জন যুবক দাও, মানে 100 জন আমাকে মানুষের মতো মানুষ দাও, এখানে শুধু ছেলে বা মেয়ে, মানুষের মতো মানুষ 100 জন আমাকে তার উপরে দেশ করবে, বুঝতে পারলে? ওনার আদর্শে আদর্শিত এমন 100 জন মানুষ যদি থাকতো সেই সময়, তাহলে আজকে আমাদের দেশের এমন অবস্থা হতো। তো আমরা একটা সোশ্যাল গ্রুপ, মনে মনে আমরা এমন আশা করে নিয়েছি যে উনি বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, উনি যে 100 জনের কথা বলেছেন, যেমন বৈশিষ্ট্য সম্পন্ন 100 জন যুবক যুবতী উনি চেয়েছিলেন, সেরকমের মধ্যে একজন যদি আমরা একটু হতো, বুঝতে পারলেন? উনি তার বেঁচে নেই, কিন্তু তার মতামত বেঁচে আছে, আমাদের সবার চেষ্টা কি হবে, একজন মানুষের মতো মানুষ হওয়া, একজন সঠিক একটা মানুষ, যাদের চারিত্রিক বৈশিষ্ট্য সবার থেকে বড় সম্পত্তি চরিত্র, যার কাছে চরিত্র আছে তার কাছে বড় অনেক সম্পত্তি, সে হয়তো ধ্যান চালায়, যার কাছে চরিত্র আছে সে ধ্যান চালালেও নিজের কাছে সে অনেক বড়, কারণ চরিত্রকে কখনো নোংরা হতে দেওয়া যাবে, চরিত্র বলতে কেমন, চিন্তা ভাবনা, চরিত্র বলতে সবার আগে আছে কি চিন্তা ভাবনা, আমি যদি ভুল চিন্তা করি মাত্র তো ভালো জিনিস হলে দেখি রাত্রেবেলা ঘুরে যাবে, এটা কিন্তু ভুল চিন্তা ভাবনা, এটা তোমার চারিত্রিক বৈশিষ্ট্য তোমার নিচের দিকে নিয়ে যাবে। আজকে তুমি একটা পেন দেখে তোমার প্রথম হলো তুমি ওটা দিয়ে পেনটার উপরে ঢুকে যাবে, ঠিক আছে, তারপর আমি জানতে পারবো এই যে ছোট্ট জায়গা থেকে ভুল শুরু হলো, ওইটা কিন্তু ধীরে 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 আগে আরো তৈরি হচ্ছে শুরু, তাহলে আমাকে শুনতে হবে কখন থেকে,
শুধরাতে হবে তখন থেকে যখন আমার ভুল করার জায়গায় থাকে। মানে আমি ভুল করলে মানে শুধু আমার শুধরানোর প্রয়োজন নেই। ধরুন আজকে আমার কোনো সমস্যা হয়েছে, আমি যদি এটা নাই জানি এই সমস্যার জন্য আমাকে কাকে লেটার লিখতে হবে। আজকে আমাদের এলাকায় মনে করো একটা বড় ভূমিকম্প হয়ে মাটি ধসে গেছে, অনেকের বাড়ি ধসে গেছে, বুঝতে পারলি? এবার আমরা জানি না যে ফোনটা অ্যাকচুয়ালি করতে হবে কাকে, কারণ লেটারটা লিখতে হবে কাকে। প্রশাসন থেকে মনে করো কাজ হচ্ছে না, তাহলে কাকে লিখতে হবে? মন্ত্রীদের উপরে হায়ার লেভেলের মন্ত্রী, কাকে লেটার লিখবো? সেখানে তার উপরে লেটার লিখবো, তো সেটা আমাকে জানতে হবে। তারপরে করতে হবে লেটারটা লিখতে হবে। লেটারটা লেখার জন্য তো আমার জানকারি দরকার। আজকের দিন সব কম্পিউটারে, ধরো কম্পিউটারে একটা মেল পাঠাতে হবে, সেটা তো আমার জানা দরকার, তাই না? তাহলে তবে আমি ক্লাস আমার 11-12 শেষ হবে, ক্লাস 11-12 শেষ হওয়ার পরে আমি যাবো একটা কম্পিউটার কোর্স করতে, তবে আমি শিখবো। তাহলে কত পিছিয়ে পড়লাম আমরা, সেটা তো হতে দেওয়া যায়, তাই না? যখন থেকে আমাদের মনে এই ধারণাটা আসলে যে আমাদের শিখতে হবে, তখন থেকেই শেখা শুরু করা, অ্যাটলিস্ট বেসিক যেটা। কম্পিউটার দেখে ভয় পাওয়া যাবে, বুঝতে পারছি? কম্পিউটারের ভয় কোনো ব্যাপারই একটা মডেল। এই কম্পিউট করে তাই কম্পিউটার, ক্যালকুলেট করে তাই ক্যালকুলেটর। টেলিফোন ছিল আগে টেলিকমিউনিকেশনের জন্য, সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, মানে তার মোবিলিটি আছে। মোবিলিটি মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, আর মোবিলিটি আছে জন্য যে মোবাইল টেলিফোন, তাহলে এটার মোবিলিটি আছে জন্য একটা মোবাইল ফোন, তাই না? এও ক্যালকুলেট করতে পারে, সুতরাং এই ক্যালকুলেটরও করে, এই কম্পিউটার করতে পারে, সুতরাং এই কম্পিউটারও করে। যে যা করতে পারে সেই যা তার নাম, কেউ ঘোড়ার উপর কাজ করে তাই সে কর্ম, তাই এই ক্যালকুলেট করতে পারে তাই ক্যালকুলেটর। কেউ মাটি দিয়ে কুম্ভ তৈরি করতে পারে তাই সে কুম্ভকার। এ কম্পিউট করতে পারে তাই কম্পিউটার, তার কাজের উপর নির্ধারণ করে তার নাম। ঠিক আছে, যে যা করতে পারে সে, কেউ গান গাইতে পারে তাই সে, যে গান গায় কি বলে গায়, তাই সে গায়। যে কম্পিউট করতে পারে তাই কম্পিউটার, বুঝতে পারছো? যে ছবি আঁকতে পারে সে চিত্রকার, যে ছবি আঁকতে পারে সে চিত্রকার। এ কম্পিউট করতে পারে তাই কম্পিউটার। ঠিক আছে, এটা কি নিজের ভাষায় বললাম, আমি সে বলতে হ্যাঁ ইংলিশটা পারে না, ইংলিশটা হয়তো জানে কিন্তু কম্পিউটারটা জানে, কম্পিউটার কি সেটা জানে, তো সেটা ভালো না খারাপ? ভালো তো, বুঝতে পারছো? এর নাম কম্পিউটার কেন বলো? এর নাম কম্পিউটার হয় কি করছে, ক্যালকুলেটই করছে। কম্পিউটার তাহলে খুব ইজি জিনিস। সমস্যা কি, কম্পিউটারকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া একটু মুশকিল। তার জন্য প্রথমে নর্মাল কিপ্যাড সেলফোন আসলো, তাই না? তো সেইটাকে আরো চেঞ্জ করে দিল, না শুধু ফোনে হচ্ছে না, আর অন্যান্য কাজে করা দরকার। তখন যে কি হলো, এই মোবাইলটা একটু আপডেটেড ভার্সন হলো, জাভা আসলো, জাভা, তাই না? এই যে জিনিসগুলোর মধ্যে জাভা আপডেটেড ভার্সন, এইগুলো কি সেগুলো করি। তারপরে কি হলো অ্যান্ড্রয়েড, এইগুলো কি, এইগুলো হচ্ছে জেনারেশন, মানে আস্তে আস্তে জেনারেশন বড় হচ্ছে, মানে হচ্ছে আরো বেশি উপযোগিতা তৈরি হচ্ছে। কিরকম, ধরো একজন মানুষ ছিল, সে যে দাদু, সে কি করতো, সে গান গায়, বুঝতে পারছো? নর্মাল গান গায়, সে বাউল ছিল মনে করো, বুঝতে পারছো? তার যে ছেলে হলো, সে সেই বাউলটা শিখলো, সেই সাথে আরো একটুখানি তবলা টবলা বাদ্যযন্ত্র শিখে নিল, তাহলে সেটা আপডেট হয়ে গেল না? তার যে সন্তানরা আসলো, মানে তার নাতি যে হয়ে গেল, দাদুর নাতি, সে কোনো গিয়ে তবলাও পারে, গানও গাইতে পারে, সেই গান গাওয়ার সাথে সাথে সে গিটারও বাজাতে পারে, তাহলে আরো আপডেট হয়ে গেল না? তাহলে এইটাকে বলা হচ্ছে আপডেট। সেম সেম উপযোগিতা হিসাবে মোবাইল যেমন আপডেট হয়েছিল, বুঝতে পারলে, কম্পিউটারও ঠিক সেভাবে আপডেট হয়েছে। ঠিক আছে, সব জিনিস আপডেট হয়েছে, র্যাম শুনেছি, প্রসেসর শুনেছি, তাই না? এর র্যাম এতটা, তাহলে যার র্যাম 2 GB সে 4 GB কাজ করতে পারবে, যার প্রসেসর ডুয়েল কোর সে অক্টা কোর, কোয়াড কোর এর কাজ করতে পারবে, তাই না? ডুয়েল কোর মানে কি, এই জিনিসগুলো পরে পরে বলবো, এখন মোটামুটি আগে দিয়ে। তাহলে প্রত্যেকটা জিনিসের যেমন স্পেসিফিকেশন থেকে যার উপর ডিপেন্ড করে সে কতটা আপগ্রেড হবে, মানুষেরও তাই। ঠিক আছে, মানুষ যদি মনে করে যে আমি আপগ্রেড হবো, তার জন্য যে বৈশিষ্ট্যগুলো দরকার সেগুলো থাকা দরকার, সেগুলো থাকলে তুমি আপগ্রেড হতে পারবে, হতে পারবে না। বাকিদের সাথে, দলের সাথে যেদিকে যাচ্ছে, জীবনের যেটা বলছিলাম, জীবনের যে সময় যেই কাজ, সেই কাজটা যদি একটু মানে মোটা মোটা বলি, বেশি বিশ্লেষণ করে না বলি, একটা মানুষের মনে করো 3-20 জীবন, পুরোনো দিনের লোকেরা বলছে 3-20, 20-40-50-60, 3-20 মানুষের জীবন। 60 বছর পরে ধরে নাও তখন আর মানুষ প্রথম 20 কাজ
1 বছর থেকে শুরু করে 20 বছর বয়স পর্যন্ত। একদম শুরু থেকে সে কি বলে, সে তার মায়ের উপর নির্ভরশীল, তাই না? তাকে খাইয়ে দিতে হয়, তাকে পড়িয়ে দিতে হয়। 20 বছর অব্দি আসবে, 18 বছর যখন ক্রস হয়ে যাবে ততদিন এসে তার মানে মাধ্যমিক তার পাস হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক শুরু হয়ে গেছে। সেই সময়টা তার কি আছে, তার মধ্যে ছিল বাল্যকাল, শৈশব। প্রথম 20 জীবন আমাদের মেইনলি পড়াশোনা করা। দ্বিতীয় 20 জীবন কি, আমি যদি প্রথম 20 পড়াশোনা করে থাকি, আমি যদি আমার ক্যাপাসিটি গুলোকে আরো বেশি কি বলে পড়াশোনার মাধ্যমে সেগুলোকে সার্চ করে থাকি, দ্বিতীয় 20 আমি কি করবো, অন্য কোনো জায়গায় সেইগুলোকে কাজে লাগে একটা কাজ করবো। সেটা সরকারি চাকরি হতে পারে, বেসরকারি হতে পারে, নিজস্ব বিজনেস হতে পারে। দ্বিতীয় 20 জীবন মানে 20 থেকে 40 বছর, এই 20টা সম্পূর্ণ কাজের জীবন। এখানে শেখার অতটা সময় নেই, শেখার সময় প্রথম 20। দ্বিতীয় জীবনটা হচ্ছে আমি কি শিখলাম সেটা কাজে লাগানো, বুঝতে পারছো? তৃতীয় 40 বছর থেকে 60 বছর আমি পড়াশোনাও শিখেছি, আমি কাজ বাজও করেছি, আমার কাছে অনেক এক্সপিরিয়েন্স। সেই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করা আর বেশি অ্যাডভান্স কাজ করে দেওয়া। যে কোম্পানিতে আমি প্রথম জয়েন করেছিলাম, সেখান থেকে আমার দিনের আউটপুটের ভ্যালু 10 মিনিট হতো, যখন আমার বয়স 40 পার হয়ে গেল, তখন আমার সেটা 100 মিনিট হওয়া সম্ভব, তাই না? আগে আমি অল্প একটা কাজ নতুন শিখতাম, শিখে শিখে করছি, ধরো আমি নতুন হাত করে টাইপ করছি, টাইপ করতে বেশি সময় লাগে। যখন আমি 10 বছর ধরে সেই কোম্পানিতে কাজ করেছি, তখন আমার কি হবে, টাইপ কোনো খুব স্পিড হয়ে যাবে, ঝরঝর সব বুঝে যাবো, এই একটা কথা বলে বুঝে যাবো। এই পর্যায়ে আমি পৌঁছাবো কি করে, যদি কিনা আমি সে প্রথম 20 ঠিকঠাক করে কাজ করেছিলাম তাহলে, তাই না? প্রথম 20 আমি ঠিকঠাক করে পড়াশোনা করেছিলাম তাহলে, দ্বিতীয় 20 আমি ঠিকঠাক পড়াশোনা করার পরে সঠিক সময় সঠিক কাজ বেছে নিয়েছিলাম তাহলে, তৃতীয় 20 আমি কাজ ঠিকভাবে করেছি তাহলে গিয়ে এই 3 পরবর্তী যে জীবন সেটা হলো অবসর জীবন। সেই অবসর জীবনটা আমার শান্তি পেয়ে যাবে। কারণ কি, এবার তার নেগেটিভটা বলি। প্রথম 20 আমাদের কি কাজ ছিল, পড়াশোনা। আমি পড়াশোনা বাদ দিলাম, যে মোবাইল আমি গেম বা বিভিন্ন রকম অসামাজিক কাজের সাথে জড়িত। বুঝতে পারছো? কেউ ছেলেদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা কি, একটু অনেক নেশা করা শুরু হয়ে গেল, আজকাল মেয়েদের মধ্যে শুরু হয়ে গেল, তাই না? বা আমি কোনো অন্যায় কাজ করা শুরু করে দিলাম, পড়াশোনা বাদ দিয়ে আমি সব কাজ করি, তাই না? তাহলে কি হলো, তাহলে আমার প্রথম 20 খারাপ হয়ে গেল। যেই আমার প্রথম 20 খারাপ হয়ে গেল, মানে আমার দ্বিতীয় 20 উপর প্রভাব পড়বে। দ্বিতীয় 20 আমি কাজ করার সময় ব্রেনের উপরে টেনশন, তাই তো, বিভিন্ন রকম চাপ। তাহলে আমার দ্বিতীয় 20 খারাপ হয়ে গেল। এবার দ্বিতীয় 20 থেকে আমি যদি মনে করি, তাহলে আমি আবার পড়াশোনা করি, আমার করে শুরু করি, তাহলে সেই 20 আমি সঠিক সময়টাকে কাজে লাগাতে পারলাম পারলাম। আমি এখন 21 বছর বয়সে এসে যদি মনে করি আমাকে এখন গ্রামারের ইংরেজির আমার সেন্টেন্স থেকে শুরু করতে হবে, ভাবেল থেকে শুরু করতে হবে, তাহলে আমি এখন আমার কাজ করার সময়, আমি কাজ করবো নাকি ওগুলো শিখবো? হবে না, হবে হবে না, ভালোবান হয়ে যাবে, তালগুলো কাটিয়ে যাবে। ওই যে একটা দলের কথা বললাম, যে দলটা আলাদা হয়ে চলে যায়, সেই দলের একজন অংশীদার হবে, যে না বিদেশে যেতে পেরেছে, না দেশে থাকতে পেরেছে, না দেশের কোনো কাজ করতে পেরেছে, না বিদেশের কোনো কাজ করতে পেরেছে, না সরকারি কোনো কাজ পেয়েছে, না বেসরকারি কোনো কাজ পেয়েছে। সেটার কারণ সে শিখে কি সমাজ হবে। কাজ করার সময় শিখবো, শেখার সময় কাজ করতে তো হয় না। তাই কাজ করার সময় কাজ করে দিই, তাহলে অবসরের সময় আমি অবসর পাবো পাবো না। শেখার সময় শিখিনি, কাজের সময় কাজ করিনি, তাহলে অবসরের সময় অবসর পাবো। তাহলে আমরা অবসরের সময় কাজ করতে হবে, বুড়ো বয়সে কাজ করতে হবে। সেম টু সেম কম্পিউটারের এর কতগুলো স্পেসিফিক আছে, এইবার আমি তোমাদের দেখাতে চলেছি। মোবাইলটা বললাম, মোবাইলটা আমরা সবাই জানি, সবাই জানো তো, তুমি জানো তো মোবাইল, মোবাইল কেমন হয়। মোবাইলের এই কম্পিউটারের মধ্যে যে জিনিসগুলো আমি তোমাদের এখন দেখাবো, সেম জিনিসগুলো মোবাইলের মধ্যে ছোট 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 কাজ আছে, বুঝতে পারছো? ছোট ছোট আকারে সেই কাজগুলো করে। যেমন দেখো কম্পিউটারের মধ্যে কি আছে, আমরা বাইরে দিয়ে কি দেখি, আচ্ছা এখানে টোটাল 3টে কম্পিউটার আছে, সবকিছু দেখার দরকার, ঠিক আছে? একটা বোর্ড থাকলে ভালো করে বোর্ডটা আনা হবে, না বোর্ড আর পেন। এই যে আমার পাওয়ার আসছে, পাওয়ার এসে এটা একটা ব্যাটারি, সোজা কথা কি, এটা একটা ব্যাটারি। ব্যাটারি কি আমরা এটা কি একটা, এটা কি বলতো সবথেকে ছোট জিনিস। তুমি তুমি যদি শিখে যাও, তুমি যদি আমাকে প্রশ্ন উত্তর দিতে পারো, আমি মেনে নেবো, সবাই এটা বুঝতে পারবে, ঠিক আছে? নিজেদের ভাষায় নিজের অনুভব শিখো, এটা একটা সোজা বাংলায় সোজা হিসাবে একটা ব্যাটারি। কিন্তু বাকি ব্যাটারি থেকে আলাদা, ব্যাটারি থেকে কি বেরোয়, ব্যাটারি থেকে পাওয়ার বেরোয়, তাই তো? ব্যাটারি একটা কি জিনিস, আমি এখান থেকে পাওয়ার নিলাম, সেই পাওয়ার আমি নিজে কালেক্ট করে রেখে দিচ্ছি, আমি হচ্ছে ব্যাটারি। এখান থেকে পাওয়ার নিয়েছি, নিয়ে আমি আমার মধ্যে রেখে দিচ্ছি, ছেড়ে দেবো, তাহলে আমি হলাম কি ব্যাটারি। যখন আমার প্রয়োজন তাকে একটু করে দিচ্ছি পাওয়ার, তাহলে আমি হলাম এই জন্য আমার খুশি, মানে আমি একটা ব্যাটারি। ব্যাটারি কি করে মেইন পাওয়ার নেয়, নিয়ে নিজের মধ্যে সঞ্চিত রাখে, পরে যখন প্রয়োজন তখন একটু একটু করে দেয়, এটা হলো ব্যাটারি। প্রথমে বলে দিয়েছি কি আমাদের কোনো সিলেবাস নেই, আমাদের ফলে আমাদের হাত পা বাঁধা নেই,
যে এই কি শিখতে হবে। আমরা সব কিছু একসাথে গিয়ে একটা জিনিস মাথায় রাখবা, স্কুলের পড়া হোক বা যে কোনো পড়া হোক বা যে কোনো শিক্ষা হোক, সেই শিক্ষার সাথে একটা অনুষঙ্গ থাকে। প্রত্যেকটা জিনিসের সাথে একটা অনুষঙ্গ থাকে। যতদিন না তুমি সেই অনুষঙ্গগুলোকে ভালো করে শিখছো, ততদিন তুমি আসলে বইয়ের এই একটা লেখা তুমি ভালো করে বুঝতে পারবে না। ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন? চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শিল্প। কথাটা শুনতে দুই না, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শিল্প। কিন্তু এর পিছনে কত গভীর ভাবে, কত এটাকে ভাঙলে পরে এই দুটো লাইনের একটা বই লেখা যায়। এই যে এই দুটো লাইনকে দিয়ে একটা বই লেখা যাচ্ছে, এটা হলো অনুসন্ধান। এই দুই লাইন বোঝার জন্য আমার বই পুরো বইটাকে পড়া হবে, তাই না? একই রকম ভাবে তোমার শেখানো হয়, এখানে একটা জিনিস লেখা থাকে, সেই জিনিসগুলো স্কুলের টিচারের আসল কাজ কি? বইতে যা আছে পড়ে দেওয়া হবে, সেই লেখাটার সাথে অনুসঙ্গ যেটা আছে সেইটা ভালো করে বলে দেওয়া হচ্ছে স্কুলের টিচারের কাজ। আমাদের টিচারের কোনো কাজ ছিল? বইতে তো সব লেখা যায়, তাই না? বুঝতে পারলে? এখানেও আমরা যেহেতু আমাদের কোনো সিলেবাসে আমরা ভাষগুলি শিখি, ঠিক আছে, একদম যতদূর পারি, একদম যত একদম বলে গোড়া ধরে না, গাছের গোড়া অবধি আমি মানে গোড়া থেকে শিখবো আমরা। তাহলে সবার প্রথমে কি যাচ্ছে, একটা পাওয়ার হচ্ছে, এখান থেকে পাওয়ার আসবে, সেই পাওয়ারটা কে লাগে? এই পাওয়ারটা কার মধ্যে আসবে? ব্যাটারির মধ্যে। কিন্তু আমি কি বললাম, এটা শুধুমাত্র কিন্তু ব্যাটারি না, ব্যাটারির কাজ কি? পাওয়ার নিয়ে চুপচাপ বসে থাকা, সমানত আরেকজনকে দিয়ে দেওয়া। এর মানে ভাই স্পেশাল ব্যাটারি। এর কি করে, এই যে পাওয়ারটা নিল, তো যখন ডাইরেক্ট পাওয়ার পায়, তখন ও ডাইরেক্ট পাওয়ারকে ডাইরেক্ট দিয়ে দেয়, ডাইরেক্ট এখান থেকে নেয়, এই হাতে না এই হাতে দিয়ে দেয়। আর যখন পাওয়ার পায় না, এই হাতটাও খারাপ হয়ে যায়, পাওয়ার আর পাচ্ছে না, তখন ও পাওয়ার দিতে দেয়। মাঝখানে 1 সেকেন্ডের জন্য ও তার যে ভালো করে একটা সিস্টেম হয় কেমন, আমি এই নিচ্ছি এই নিচ্ছি এই নিচ্ছি এই নিচ্ছি, ঠিক আছে? তাহলে এই যে আমি নিলাম, এই যখন আমি দিতে যাবো, মাঝখানে একটা গ্যাপ তো গেল না, একটু সময় ব্যবধান হলো, সময় লাগবে না। এই কিন্তু অনন্ত না, এই কামটাই ধরে দাঁড়িয়ে, এখানে একটা মনে করেন একটা নল ধরে দাঁড়িয়ে, সেই নলের মধ্যে এখানে আসে একটা, ও কোথাও নড়বে না, একদম বিনা বাধায়, মানে আনইন্টারেক্টেড। ইন্টারাপশন করে না, কোনো ইন্টারাপশন নেই, মাঝখানে কোনো বাধা নেই, বিনা ইন্টারাপশনে যেমন ভাবে আসছেন তেমন ভাবে যাচ্ছে। দুটো পেলে ধরে রেখে একটা পাইপ ধরে, সেই পাইপের মধ্যে দিয়ে হুড় 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 করে যেতে যাবে, যেতে যাবে, মাঝখানে কোনো বাধা নেই। হঠাৎ করে কারেন্ট চলে গেল, মানে এই হাত কারিয়ে হাত খারাপ হয়ে গেল, তখন এখান থেকে পাওয়ার আসছে না, কিন্তু এতক্ষণ এই পাওয়ার এখান দিয়ে আসার সময় এই শরীরের মধ্যে যাচ্ছিল, যে তারপর এখানে আসছে, এটা একটা পাইপের মাধ্যমে, হুট করে এই হাত খারাপ হয়ে গেল, এইখান থেকে পাওয়া যাচ্ছে। তার মধ্যে কিন্তু এমন নেই যে আসলেও গেল আসলেও গেল, এমন কিন্তু ওইভাবে চলছে, ওই বিনা ইন্টারাপশন, কোনো মাঝখানে বাধা পড়েই নেই। বুঝতে পারছো? কারেন্ট চলে গেল, তবু তখন ব্যাটারি পাওয়ার দিয়ে পাঠিয়ে দিল। এই যে আনইন্টারেক্টেড পাওয়ার দিল, আনইন্টারেক্টেড পাওয়ার হলো না, বিনা বাধার পাওয়ার, বিনা ব্যবধানের পাওয়ার, এই কারণে এর নাম আনইন্টারেক্টেড পাওয়ার সাপ্লাই। সবার প্রথমে কি বলেছি, এ গান গায় তাই গায়ক, এ বাজায় তাই বাদক, এ লেখে তাই লেখক, সবার নাম তার কাজের উপরে ডিপেন্ড। কেউ সোনার উপর কাজ করে তাই সে কর্মকার, বুঝতে পারছো? কেউ কুম্ভ বানায় তাই সে কুম্ভকার। এ আনইন্টারেক্টেড পাওয়ার সাপ্লাই দেয়, তাই এর নাম আনইন্টারেক্টেড পাওয়ার সাপ্লাই। এর নাম হলো কি তাহলে? আনইন্টারেক্টেড পাওয়ার সাপ্লাই ইউনিট, সংক্ষেপে বললে ইউপিএস। বুঝলে গেল? বুঝলে গেল? তাহলে এটা কেন ইউপিএস বুঝলে? কেন ইউপিএস, কেন এর নাম ইউপিএস? নিজের ভাষায় বলো। কম্পিউটার কাজটা কি করে? এই বাক্সটা, এর নাম কি? সিপিইউ। কেন সিপিইউ? সেন্ট্রাল, যেহেতু আমাদের গল্পের মতো করে বলে দিলাম, আমি এবারে গল্পের মতো করে বলছি। সিপিইউ এর নাম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে মানে সেন্ট্রাল মানে কেন্দ্রীয়, সেন্ট্রাল মানে কেন্দ্রীয়, প্রসেসিং মানে প্রসেস করে, প্রসেসিং মানে প্রসেস করা, প্রসেস করা মানে আমি আমার প্রসেস, প্রসেস জিনিসটা কি আগে সেটা বলি। তোমার নাম কি? হ্যাঁ, বিধান তো ওইখান থেকে তাহলে আওয়াজ দিবে, গান তুমি এখানে কি বলবো, এই তো বলে এই যে শুনে শুনে বলে, তাহলে তুমি কি করে তোমাকে ওইখান থেকে বিধান করে ডাকলো, তুমি তাকে দেখো নি, এখান থেকে তুমি বলবে হ্যাঁ এই তো এ আছে, এই তো আমি এখানে, ঠিক আছে, একটা শব্দ দিলাম, দ্বিতীয় শব্দ তুমি হেঁটে হেঁটে যাচ্ছ,
ওই পাশ থেকে আরেকজন হেঁটে হেঁটে আসছে, তোমাকে দেখে আমার হাতি ছেড়ে দেবে, মুখে কিন্তু কোনো কথা নেই, তুমি মানে হাতি ছেড়ে দেখে দিবে। তো মেলার মাঠে গিয়ে তোমাকে চারিদিকে অনেক আওয়াজ হচ্ছে, তুমি দেখলে তোমার কাকা ওখানে দাঁড়িয়ে যাবে, কাকা তোমাকে হাত দিতে হবে, শুধু হাতুড়ি করে সেটা দেখে তুমি হাত দিতে হয়, আমার হয় না, হয় না কেন? ওইখান থেকে কেউ তোমাকে বিভান বলে ডেকেছে, তোমার ব্রেনে অটোমেটিক্যালি আগে থেকে একটা ছাপানো হয় যে বিভান। আমি যখন বিভান বলে শব্দ করছি তখন আমার গলার ভয়েস, গলার মধ্যে একটা বলে ভোকাল কর্ড আছে, গলার মধ্যে কি আছে? একটা ভোকাল কর্ড। কি বলে এটাকে? ভোকাল কর্ড। ভোকাল মানে কি? কথা বলার এটাকে বলা হয় ভোকাল। আমরা যে কথা বলি এটাকে কি বলে? ভোকাল। আর সেখানে একটা কর্ড আছে, কর্ড। কর্ড মানে কি? এটা একটা কর্ড, এটা একটা কর্ড, কি বলে? এটা একটা কর্ড। এর নাম কর্ড কেন? এর নাম কর্ড কোঅর্ডিনেশন করে, তাই না? কোঅর্ডিনেশন মানে কি? সংযোগ স্থাপন করে, তাই না? কর্ড। মানে আমার গলার মধ্যে যে ভোকাল আছে তাতে একটা কর্ড আছে, সেই কর্ড মানে কি? ঠিক গলার আমি যেটা বলতে চাই, আমি আমাদের ভাবটা প্রকাশ করতে চাই, আমি মুখে যে শব্দ করছি এই দুটোর মধ্যে একটা কোঅর্ডিনেশন করে, তাই ওর নাম ভোকাল কর্ড। বুঝতে পারলেন? বুঝতে পারলেন? ক্লিয়ার? সত্যি বুঝতে পারলেন? আমাদের বিশাল হবে, আমি বলতে পারছি বিশাল হচ্ছে, বিশাল হচ্ছে, বুঝতে পারছো? তার মানে কি হলো, এর থেকে যে তরঙ্গ বেরোচ্ছিল আর আমার গলার থেকে যে তরঙ্গ বেরোচ্ছিল এই দুটো একই ফ্রিকোয়েন্সিতে কাঁপছিল। এটা কাঁপে, শব্দ তরঙ্গ আমরা দেখা, শব্দ তরঙ্গ দেখা যায়, তবুও আমরা অনুমানের জন্য ওটাকে মনে করি এমন 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 কেটে কেটে এলাম, এটা অনুমানের জন্য আমরা দেখি। বুঝতে পেরেছি? তাহলে আমার মুখ থেকে বেরোনো যে কম্পাঙ্ক, সেটা যদি এমন এমন হতো আর হারমোনিয়াম দিয়ে বেরোনো যদি এমন, তাহলে সেটা ম্যাচ করবে। আমার মুখ থেকে বেরোনো কম্পাঙ্ক আর হারমোনিয়াম থেকে বেরোনো দুটো যদি একই তরঙ্গ দৈর্ঘ্যের হয়, তরঙ্গ দৈর্ঘ্য কি? এই একটা তরঙ্গ, এই একটা তরঙ্গ, মাঝখানে যে দূরত্ব সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই যে আপডাউন হচ্ছে, যে আপডাউন হচ্ছে এইখানে উপরে আর নিচে এর মাঝখানে যে দৈর্ঘ্য সেটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি শব্দ তত মোটা, তরঙ্গ দৈর্ঘ্য যত কম শব্দ তত ঠিক। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ওখান থেকে তুমি দেখো নি কেউ তোমাকে বিভান করে ডাক দিচ্ছে, তোমার ব্রেনে একটা ছাপা পড়ে আছে, বিভান বললে করে শব্দ যেভাবে তরঙ্গায়িত হয় সেই তরঙ্গ তোমার ব্রেনে তোমার অজান্তেই সেটা ছাপা আছে, মেমোরিতে সাজার মতো গচ্ছিত আছে। বিভান বললে তুমি, বিভান বললে রমেশ তো শোনা যায়, বিভান বললে রাকেশ তো শোনা যায়, বিভান বললে বিভানই শোনা যায়। বিভান বললে গলা এমন ভাবে কাঁপে, আমারও যেমন ভাবে কাঁপে, দাদারও তেমন ভাবে কাঁপে, ওই মেয়েটারও তেমন ভাবেই কাঁপে, শুধু তার ভয়েস তরঙ্গ দৈর্ঘ্য বেশি কম হতে পারে, বুঝতে পারছো? কিন্তু তরঙ্গের আকৃতি সেম, সেই জন্য বিভিন্ন তীক্ষ্ণতার সাথে অথবা মোটার সাথে শোনা যায়, কিন্তু শোনা যায় বিভান। তাই তো? শুনলোকে, শুনলোকে ওইখান থেকে বিভান বলতে আসলে ওটা তোমার কানে, তোমার কানে গেল, ওইখান থেকে বিভান বলে চালানো, তোমার কানের মধ্যে শব্দটা ঢুকলো, ব্রেন তখন কি করলো, এই বিভান বলে একটা শব্দ আসছে, ওর জমা করা একটা ওর মেমোরিতে আছে যে এই তরঙ্গ দৈর্ঘ্য মানে বিভান, আর তুমি এটা জানো এই বিভান বলে কেউ ডাকছে মানে আমাকে কেউ ডাকছে, যখনই ম্যাচ করে গেল তখনই তুমি বললে হ্যাঁ এই করছি, এই হলো তো। এই যে তোমার ব্রেনের মধ্যে এই যে কাজটা হলো, এইটাকেই বলে প্রসেস। তোমার ব্রেনের মধ্যে কেউ বিভান করে ডাকলে তুমি যে সাড়া দেবে, তুমি এতটুকু কাজ করলে এটাকে কি বলে? প্রসেস করা, সেন্ট্রাল প্রসেসিং, সেন্ট্রাল প্রসেসিং। এই যে প্রসেস করলো তুমি, সবকিছু আমরা একটা ইউনিট দিই, যে কোনো এককে আমরা একটা ইউনিট দিই। ইউনিট একটা এমন শব্দ বিভিন্ন ভাবে যেটা ব্যবহার হয়, এরকম আমি বললাম যে কত ইউনিট কানেক্ট করেছে, তাই তো? তোমার ইউনিটে কতগুলো লোক আছে, বুঝতে পারছো? ইউনিট মানে একটা সংখ্যা, যখন আমরা কোনো কিছু এইভাবে বলার জন্য, একটা ভাগ দিয়ে বোঝার জন্য আমরা ইউনিট শব্দটা ব্যবহার করি। এই ইউনিটে কতগুলো লোক আছে, এই ইলেকট্রিক পোর্ট তৈরি করার জন্য কত ইউনিট লোক এসেছে, সেন্ট্রাল ভাবে প্রসেস করার জন্য একটা অংশ, সেটা থেকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে এই কি কাজ করে, তোমার ব্রেন যে কাজ করলো বিভান শব্দটা শুনে সেন্ট্রালে সেই কাজটাই করবে। বুঝতে পারছো? আমি ওকে এখান থেকে এন্টার চাপ দিলাম, তোমার কান ওখান থেকে বিভান শুনলো, এন্টার চাপের সাথে এই একটা অ্যাকশন নিল, তুমি বিভান শোনার সাথে তুমি একটা অ্যাকশন নিল, তুমি কি অ্যাকশন নিলে? তুমি বলে এই কর, মুখ দিয়ে তুমি একটা কথা প্রকাশ করবে, আমি এন্টার চাপ দিলে এই একটা ডায়লগ বক্স খুলে দিই। কাজ করার পদ্ধতি একটা একই রকম মনে হচ্ছে না? একই রকম মনে হচ্ছে, বুঝতে পারছো? সেখান থেকে আমি একটু বিভাগ করে ডাকলো, আমি সেটা শুনলাম, আমার ব্রেনে প্রসেস হলো, এন্টার চাপলাম, এইটা খুললো, শুনলো, দেখ কিছু একটা অ্যাকশন করলো তো, তাহলে তোমার ওখানে বিভাগ করে ডাকলে তুমি যে অ্যাকশন করলে এই একটা অ্যাকশন করলো, এটাকে বলে প্রসেস করা,
সেম টু সেম আরেকটা শব্দ বলেছিলাম একই রকম ভাবে কম্পিউটারেরও তাই এরও সেই জন্য কিছু ডিভাইস আছে যেগুলো বাইরে থেকে ডাটা কালেক্ট করে, কিছু ডিভাইস আছে যেগুলো বাইরে প্রকাশ করে, কিছু ডিভাইস আছে যে সেটাকে প্রসেস করে। ক্লিয়ার? কিছু ডিভাইস আছে যেগুলো থেকে ডাটা বাইরে থেকে কালেক্ট করে, কিছু ডিভাইসে যা বেশি কালেক্ট করা ডাটাকে বাইরে বের করে, কিছু ডিভাইস আছে কি কালেক্ট করলো কি ফেরত দিল সেটাকে প্রসেস করে। মানুষের শরীরও তাই, মানুষের মনও তাই, যে কোনো প্রাণীর মানুষ আমরা কি করি চোখ দিয়ে দেখি, দেখে কোনো একটা কাজ করি, তাই তো? তাহলে চোখ দিয়ে দেখলাম, মাথা সেটাকে প্রসেস করলো, কোনো একটা কাজ করলো। কান দিয়ে শুনলাম, মাথা সেটাকে প্রসেস করলো, কোনো একটা কথা বললাম, তাই তো? এই যে জিনিসটাকে কম্পিউটারের ভাষায় ট্রান্সলেট করে ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস। কি বলে এটাকে? ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস। ডিভাইস মানে কি? যন্ত্র। ডিভাইস মানে কি? যন্ত্র। ইন হচ্ছে কোনো ডাটা ইন হচ্ছে তাই ইনপুট ডিভাইস, কোনো ডাটা আউট হচ্ছে তাই এটা আউটপুট ডিভাইস। ডাটা মানে যে কোনো জিনিস হচ্ছে সেটাই ডাটা, যে কোনো তথ্য। ডাটা মানে হচ্ছে তথ্য, যে কোনো তথ্য। আমি এখানে এন্টার চাপ দিলাম, এটা খুলে গেল। তাহলে আমি এখানে এন্টার চাপ দিয়ে এটার মাধ্যমে আমি কমান্ড দিলাম, ইন করলাম, যেটাতে জিনিসটা ইন করছি তো এন্টার সিম্বলটা ইন করছি তো এটা একটা ইনপুট ডিভাইস। যখন আমি এন্টার চাপলাম তখন ওর ভিতরে প্রসেস হলো, ওইটা হলো প্রসেসর। প্রসেসিং হলো এখানে, প্রসেসিং হওয়ার পরে সেটা আমি যে কাজটা করছি সেটা আমাকে এখানে দেখাচ্ছে। আমি এটা ইনপুট আউটপুট দেখাচ্ছি, এটা আউটপুট দেখাচ্ছি। তাহলে দেখো তিন রকমের ডিভাইস আছে, ইনপুট ডিভাইস আর আউটপুট। দুই রকম ব্যাটারি না দাও তাও কিন্তু এটা চলবে, ব্যাটারি ছাড়া কিন্তু ডাইরেক্ট পাওয়ারে চলবে, ঠিক আছে? কিন্তু কারেন্ট চলে গেলে হুট করে কারেন্ট চলে যাবে, কারেন্ট হুট করে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে বলবো না, বন্ধ হয়ে গেলে কেন পারবো না? তো আমি যে তোমাদের প্রত্যেকটা কথা বলছি প্রত্যেকটা কথা একটা করে প্রশ্ন হয়, আমি যদি প্রশ্ন করতে ভুলে যাই তোমরা আমাকে প্রশ্ন করো, কাকা এটা কেন, দাদা এটা কেন, দাদা এটা কেন, ঠিক আছে? বুঝলো? যেমন আমি বললাম যদি আমি ইউপিএস এর ব্যাটারি নাও দিই তবু আমার কম্পিউটার কিন্তু চলবে, তাহলে আমি ইউপিএস দিচ্ছি কেন? কারণ আনলিমিটেড পাওয়ার দিচ্ছি, কারেন্ট চলে গেলেও কিছুক্ষণের জন্য পাওয়ার দেবে, যতক্ষণ আমি যে কাজটা করছি সেই কাজটাকে সেভ করে দেবো, তাই না? কারেন্ট চলে গেল খুব করে, তবু আমাকে কিছুক্ষণের জন্য কারেন্ট দেবে হবে? আমি যে কাজটা করছিলাম সেই কাজটা আমার শুরু থেকে করতে হবে, মিনিমাম সেভ টাইম করে নেবো, যাতে পরবর্তীতে যখন কারেন্ট যাবো সেখান থেকে কাজ করতে পারবো, তাই তো? এটা না থাকলেও চলবে, কেন কেবল বলছে এটা থাকলে চলবে আর না থাকলেও চলবে? হ্যাঁ, না থাকলেও চলবে না, এখানে পাওয়ার দিচ্ছে না, আমি অন্য কোনো সোর্স থেকে পাওয়ার দেবো, আমাকে এটাকে পাওয়ার দিয়ে দেবো, তাহলে অন্য কোনো সোর্স থেকে পাওয়ার দেবো, তাও চলবে, বুঝতে পারবে? এইবার এর চলবে কি আমাদের বুঝতে বুঝতে এই বাক্সটাকে যদি আমি খুলি, এই বাক্সের মধ্যে থেকে কি বেরোয় দেখা এই বাক্সটাকে আমি যদি খুলি সবার প্রথমে বেরোবে এইটা, এটার নাম কি? দেখো SMPS, SMPS এটা কিসের মধ্যে যাচ্ছে? এটা কিন্তু এই বাক্সটার মধ্যে। মেইন পয়েন্টের নাম কি হবে? CPU। CPU এর মধ্যে কি কি আছে সেটা বললাম। সবার আগে দেখো CPU এর মধ্যে কি কি আছে। CPU লেখা হবে বলো, লিখে নাও নরমাল বাংলা ভাষায় নিজের ভাষায় লেখো, CPU এর মধ্যে কি কি আছে সেটা লেখো। দেখো CPU এর মধ্যে কি কি আছে লেখো, কোনটা লেখো যে ফাঁকি ফাঁকি দিয়ে লেখো না। সবার প্রথমে যদি এতগুলো গল্প বললাম কেন? শেখার সময় কাজ কি শেখা, সেখানে তুমি মিস করে দিলে সেটা মিস হয়ে যাবে, ফাঁকি দিলে ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে? CPU এর মধ্যে কি কি আছে? কোশ্চেন মার্ক। বাজনা বাজালে বাদক, সোনার উপর কাজ করলে কর্মকার, এর নাম SMPS কারণ নিশ্চয় একটা কারণ থাকবে না। সবার যদি নামের সাথে কাজের এত মিল থাকে তাহলে এর নিশ্চয়ই নামের সাথে কাজের কিছু না কিছু মিল আছে। তাহলে আমাদের ফুল ফর্মটা যদি আমরা জেনে যাই, এইখান থেকে আরেকটা জিনিস তোমাদের বোঝা উচিত, ফুল ফর্ম থেকে কোনো জিনিসের নাম আমরা বুঝতে পারছি, সেই নামের মানে যদি আমরা বুঝে যাই তাহলে সে কি কাজ করে সেটা আমরা বুঝে যেতে পারবো। নামের মানে আছে, এর নাম SMPS, সুইচ মোড পাওয়ার সাপ্লাই। কি বললাম? সুইচ মোড পাওয়ার সাপ্লাই, লিখে নাও। এর মানে ফুল ফর্ম হচ্ছে সুইচ, ইংলিশে লিখতে আসলে বাংলায় লেখো সুইচ, ইংলিশে বললে SWITCH, সুইচ, সুইচ SWITCH, সুইচ। মোড MODE, মোড MODE, মোড
পাওয়ার, POWER, পাওয়ার সাপ্লাই, SUPPLY, সুইচ মোড পাওয়ার সাপ্লাই। এই এমন একটা পাওয়ার সাপ্লাই, এখান থেকে যে পাওয়ারটা আসছে সে এর মধ্যে ইন হচ্ছে বলে এখানে, ঠিক আছে, এখানে কি হচ্ছে, কিন্তু ইন হওয়ার মাত্র একটা জায়গা, আউট হওয়ার এতগুলো জায়গা কেন? এর থেকে বোঝা যাচ্ছে এর যে পাওয়ারটা সাপ্লাই দেয় এ শুধুমাত্র এ যেমন একা একা নিয়ে একা একা একজনকে দিয়ে দিচ্ছে, একজনের থেকে নিচ্ছে না একজনকে দিচ্ছে, এ কিন্তু একজনকে দেয়, এর ভিতরে অনেকগুলো কল করতে আছে, প্রত্যেকটা কল করতে আলাদা আলাদা হবে, যখন যার পাওয়ার প্রয়োজন তখন তাকে দেয়। আর প্রত্যেকটা বলা ভ্যালু হবে, যতগুলো শব্দ বলে দিই সবগুলো ভ্যালু হবে, সবগুলো পিছনে কারণ হবে। এর পাওয়ার নিয়ে যখন যার প্রয়োজন এর ভিতরে অন্যান্য, যখন যে অংশটা প্রয়োজন তখন সেই অংশটাকে পাওয়া যায়। হ্যাঁ, সবসময় কিন্তু সবাইকে দিচ্ছে, যখন যার প্রয়োজন যে পাওয়ার চাইছে তাকেই শুধুমাত্র পাওয়া যায়। কতটুকু দেয় সেটাও রেজাল্ট করে, কতটুকু ভোল্টেজ দেবে। তাহলে সুইচ মোড মানে কি নিজেকে এসে পরিবর্তন করতে পারে, কখন আমি একে দেবো, কখন আমি ওকে দেবো, কখন সবাই দেবো, নিজে নিজে এই পাওয়ারকে পরিবর্তন করতে পারে, সেই জন্য সুইচ। আমরা কি বলি সুইচ করে দেয়, তাই তো? আমি মানে কি বিভিন্ন রকম মোড হয় না, গেমিং মোড, নর্মাল মোড, মোবাইলের ক্ষেত্রে ডার্ক মোড, তাই তো? তাহলে বিভিন্ন রকম মোড গেল, একই রকম মোড সুইচ মোড। এর মোড কি সুইচ মোড, মানে যখন খুশি থাকে পাওয়ার সাপ্লাই, মানে পাওয়ার আমি যখন খুশি তাকে যখন বলি আমি তাকে পাওয়ার, কিন্তু এর তো নিজস্ব বুদ্ধি নেই যে বুদ্ধি করে আমি যা তোর সাথে আমার গন্ডগোল হয়েছে যা তোর আমি পাওয়ার দেবো, আমি কি করতে পারি? আচ্ছা তুই হার্ড ড্রাইভ তোর আমি পাওয়ার দেবো না, ঠিক আছে, ঠিক করতে পারো না, যখন তার প্রয়োজন তখন তাকে পাওয়ার দেবো, বুঝতে পারবে? এই জন্য একদম সুইচ মোড পাওয়ার সাপ্লাই। ক্লিয়ার? সুইচ মোড পাওয়ার সাপ্লাই কাকে পাওয়া যায়? সুইচ মোড পাওয়ার সাপ্লাই দেখাচ্ছি। আগেকার কম্পিউটার এখনো হতো যা হতো সেটা বাদ নেই বলে লাভ হলো, সাদা পাটা অনেক রকম ব্যবহার ছিল, সেটা আজকের দিনে কোথাও পাওয়া যায় না। এগুলো শুনে আমাদের লাভ নেই, জেনেও আমাদের লাভ নেই, যাদের আমাদের লাভ নেই তাদের সহজ রাখতে পারবে। এর মধ্যে একটা আছে কি, এই যে বোর্ডটা সব থেকে বড় মেইন যে কাজটা করেছে এই হচ্ছে বোর্ডটা। এই বোর্ডের নাম কি? মাদার বোর্ড। কি নাম হলো? মাদার বোর্ড। মায়ের সাথে তুলনা করা হয়েছে, কেন? কারণ এ সবাইকে ধরে রেখে মায়ের কাছে সবাইকে সঠিক সময় খাওয়ানো, পড়ানো, নাওয়ানো, ধোয়ানো, তাই তো? এও ঠিক তাই নয়, সঠিক সবাইকে একত্রিত করে ধরে রেখেছে, বুঝতে পারছি? কি কাকে কাকে ধরে রেখেছে? সবার প্রথমে আছে সব থেকে গুরুত্বপূর্ণ যে এর মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে প্রসেস করছে, বিধান বলে একজন ডাক দিয়েছিল, তোমার ব্রেন শুনে তোমার ব্রেন তোমাকে বলেছিল হ্যাঁ তোকে কেন ডাকছি সারা দিন, তাই তো? তোমার ব্রেন তোমাকে বলেছিল এইটা হচ্ছে সেরকম, এর নাম হলো প্রসেসর। এই সেই অংশ যেটা হচ্ছে আসল কম্পিউটার, এইটুকু হচ্ছে কম্পিউটার। এর কাজ এই সমস্ত কিছু প্রসেস করে। এইটুকু জিনিস কি দিয়ে তৈরি? সোনা, প্লাটিনাম, রূপো, মেইন এর মধ্যে এছাড়াও সিলিকন। যে ছোট ছোট জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো মধ্যে বেশিরভাগ অংশটাই সোনা, প্লাটিনাম, রূপো, এই কয়েকটা জিনিসের মধ্যে আছে। তাছাড়াও সিলিকন টিলিকন তো আছে, যত রকমের এই যে আইসি ফাইসি যেগুলো আছে সবকিছুই 90% সিলিকন দিয়ে তৈরি। সিলিকন কি থেকে তৈরি? বালি থেকে তৈরি। আসলে কি থেকে তৈরি? বালি থেকে তৈরি। ঠিক আছে, এই যে পুরো ব্যাপারটা অ্যাকচুয়ালি দেখতে গেলে আসলে পুরো জিনিসটা বালি থেকে, বালির একটা রূপভেদ সিলিকন, সেই সিলিকন থেকে আইসি গুলো তৈরি। সিলিকনের ধর্ম কি, ওকে যত গরম করা হয় চালক ধোয়া তত বৃদ্ধি পায়, যত গরম হবে কারেন্ট পরিবহন করার ক্ষমতা তত বৃদ্ধি, সেই কারণ বৈশিষ্ট্য, সেই কারণে এই জিনিসগুলো দিয়ে তৈরি। আলটিমেটলি কি দিয়ে তৈরি? বালি দিয়ে তৈরি, বুঝতে পারবে? সিলিকন বেশিরভাগ অংশ, সম্পূর্ণটা নয়। এর মধ্যে এই যেখানে প্রসেসরটা লাগে সেখানে এই যে দেখো যেমন সেন্টার দেওয়া আছে, সেন্টারে কতগুলো মাটি হয়ে থাকে, সেই মাটি গাছগুলো কাজ হয়। এখানে যে ছোট 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 অংশ দেখতে পাচ্ছ, ছোট 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 ডটের মতো, এই ডট গুলোকে রিসিভ করার জন্য এখানে ছোট ছোট দাগ আছে, দেখেন এই বিন্দুগুলো এর সাথে কাজ, যেমন সিলভারে আছে। সিলভার দেওয়া না? সিলভার দেওয়া
সিম কার্ডে একটা এরকম এরকম একটা থাকে না, তারপর সেটা ফোনে যেখানে জড়ে সেখানে দুটো দাঁত এমন উঠিয়ে থাকেন, ঠিক আছে, তার সাথে কাজ হয়ে যায়, কাজ করে। বুঝতে পারছো? বুঝতে পারছো? ঠিক পারছো? তোমার দেখে আমার সন্দেহ কেন হচ্ছে বুঝতে পারছো না? বুঝতে পারছো না? তাহলে এইটার সাথে এর নির্দিষ্ট দিক আছে, সেই দিকের সাথে সেই খাদে খাদে বসতে তবেই বলবে, নচেত বলবে না। ভুল ভাল বসালে কম্পিউটার কাজ করবে না। এখানে একটা খাদ আছে, এখানে সেই খাদের সাথে ম্যাচ করে নিয়ে বসাতে হয়। খুবই সাবধানে যাতে ওই নিচের দাঁতগুলো তেড়ে দিতে না যায়। কেমন ভাবে তেড়ে দিতে না যায়? এইখানে মনে করো একটা অংশ, এখানে একটা অংশ, আমার এই দাঁতটা এখানে কাজ হবে, এই দাঁতটা এখানে কাজ হবে। ভুল করে এই দাঁতটা এখানে থেকে গেছে, এই দাঁতটা এখানে থেকে গেছে, তাহলে কি চলবে? চলবে না, পড়ে যাবে, পড়ে নষ্ট। বুঝতে পারছো? সেটা সাবধানে লাগাবে যে যেই দাঁতের সাথে এই দাঁত এটা সঠিক জায়গায় যেন কাজ, ঠিক আছে? এর 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 মধ্যে এত বেশি পাওয়ার চলাচল করে, একটুখানি ফ্র্যাকশনে মানে অল্প একটুখানি তারতম্যের জন্য পুরো জিনিসটা খারাপ হয়ে যায়। তাই একে এক্সট্রা প্রোটেকশন দেওয়া এইভাবে, যাতে এর নড়াচড়ার কোনো ক্ষমতাই না। আর এটাকে যতই ঝাঁকাও যতই ঝাঁকাও এ আর নড়বে, বুঝলে? এটাকে এখন চাপা দিয়ে দেবে। কিন্তু সব থেকে বেশি কাজ এ করার জন্য ভীষণ গরম হয়, এত বেশি গরম হয় যে জামা কাপড় ইস্ত্রি করা যায়, এত বেশি গরম। আর কি না, এটা দিয়ে ম্যাগি বানানো যায়। এর উপরে যদি তুমি একটা মগ রাখো চলতি অবস্থায়, সেই মগটাতে জল দিয়ে সেই মগের জলটা ফুটবে, এত বেশি গরম। কিছুক্ষণ পরে ফুটবে, একদম কারেন্টের মতো ফুটবে না, কিছুক্ষণ পরে ফুটবে। সেইটাকে ঠান্ডা করার জন্য এরপরে একটা ফ্যান লাগাবে। এই ফ্যানটা সবসময় ঘুরতে থাকবে, ঘুরতে থাকলে একে ঠান্ডা করতে হবে, এই গরম হতে থাকবে একে ঠান্ডা করতে থাকবে। এইখানে এক ধরনের জেলি লাগানো, এটাকে ঠান্ডা রাখার জন্য। বুঝতে পারবে? তাহলে আমি এটা আবার লাগিয়ে দিয়ে দেবো। এই জেলিটার নাম কি? সিলিকন জেলি, ঠিক আছে? এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। যেমন এই ফ্যানটা পয়েন্টে গোলাপের সাথে জ্বলছে, এটা হচ্ছে পাওয়ার। এর পাওয়ার কোথা থেকে আসবে? এখানে সব লেখা থাকবে, এটা ফ্যান, এটা ফ্রন্ট ফ্যান, ফ্যান, এটা লাইট এলইডি, সব কিছুর মধ্যে লেখা আছে। ভয় পাওয়ার কিছু নেই। দেখে আমাদের কি রে কি কঠিন কাজ না কি রে, সবার কথা বলতে ভয় পেলে হবে না, ঠিক আছে? ভয় ভয় পেলে হবে না, নিজের জ্ঞান থাকা লাগবে একটুখানি। খারাপ হয়ে যাক অসুবিধা নেই। ঠিক আমার এই যে কম্পিউটারটা 6 নম্বর কম্পিউটার, এটাকে আমি 5টা নষ্ট করে ফেলি, বুঝলি? এটাকে 5টা কম্পিউটার নষ্ট করে ফেলে যাবে, তবে আমি যেটুকু শিখতে পারি। তাহলে ও ভয় পেলে হবে না, নষ্ট যদি হয় কম দামে দেখি তাহলে নষ্ট হয়ে গেল দাম। অল্প 5,000 একটা মোবাইলের দাম কত? ভালো একটা মোবাইল নিতে গেলেও মিনিমাম 10,000 টাকা দাম। আর একটা পুরোনো একটা ঠিকঠাক কাজ চলার মতো কম্পিউটার দেখলে 5,000 থেকে 7,000 টাকা। মনিটর তো তুমি একবার কিনবা, তাই না? মনিটর তো বারবার কিনবা, বা শুধু তোমাকে বোর্ডও কিনতে হবে না। খারাপ হলে গেলে বোর্ডটাই খারাপ, ওই বোর্ডটাই নিতে হবে, বাকি সব কিছু তোমার ঠিক আছে। বুঝতে পারছো? ফলে আমাদের উচিত কি, যে আমি ক্লাস 9-এ পড়ি, ওর একটা মোবাইল কিনে দাও, এই কথা না বলে মা বাবাকে বলা উচিত আমি ক্লাস 9-এ পড়ি, আমাকে একটা চলার মতো একটা কম্পিউটার। বুঝতে পারছো? নিজের চিন্তা ভাবনা এইভাবে আগে চেঞ্জ করতে, তবেই আমরা আগে এগোতে পারবো, নচেত আমরা এগোতে পারবো না। উইথ 100 যে মোটিভ, সেটা আমরা পৌঁছাতে পারবো। আজকে তোমরা আমার থেকে শিখছো, ভুলে যাবা, আবার শিখবা, আবার ভুলে যাবো, আবার শিখবা, আবার ভুলে যাবো, কত ভুল। আজকে 100টা শব্দ শিখলে 50টা তো মনে থাকে, 10টা তো মনে থাকে। পরের বার যখন আবার শিখবে 11টা তো মনে থাকে। সবার থেকে কম যদি 11টা মনে হবে, একটা তুমি বেশি শিখবে, আবার যখন অনুশীলন করবো 12টা হবে। একটা একটা করে দিতে হবে তো, এমন তো হবে না, হবে তো, যেটুকু হবে সেটুকুই না। ঠিক আছে? তোমাদের এমন চিন্তা ভাবনা হওয়া উচিত যে আগামীতে তোমরাও কিন্তু এমন শিখাবে। বুঝতে পারো? তুমি শিখলে হয়তো তুমি কেউ শেখালে না, তুমি ধ্যান থাকবে, তুমি শিখে তুমি শেখাবে, ততই ভালো হবে। দেখ, এটা লাগবে এখানে, এর সাথে জুড়ে গেলে এই ফ্যানটা এর কোন থেকে পাওয়ার যাবে। এবার হচ্ছে এর কাছে দেখাচ্ছি, এ পাওয়ার এটা হচ্ছে মেইন পাওয়ার। এটা এক একটা যেমন দাঁত এক এক রকম, তাই না? এটা ধরো এর মধ্যে 3টে 1 2 4খানা জ্যাকের মতো হোল, এটা একটা কেমন যেন 4খানা চ্যাপ্টা, তাই না? তারপরে এটা একটা কেমন যেন অনেকগুলো ছিদ্র, কি রে ভাই? এখানে কেমন 4খানা ছিদ্র, কি রে মনে হয়? এখানে এখানে একই রকম, তাই তো? এই প্রত্যেকটা আলাদা আলাদা কাজ। এর কাজ কি? এই মাদারবোর্ডের মেইন যে পাওয়ার সাপ্লাই,
এই মাদারবোর্ডটা কিন্তু আমার একে নিয়ন্ত্রণ করে। একে পাওয়ারটা ঠিক, কিন্তু একে নিয়ন্ত্রণ কিন্তু এ করে। এই মাদারবোর্ড প্রসেসর একে বলে দেয় যে ভাই তুই এখন এতে পাওয়ার, ব্যাপারটা কত জটিল বলি। এর থেকে পাওয়ার নিচ্ছি, এ পাওয়ার বন্ধ করে দিলে কোনো কিছু করা বন্ধ করে দেবে, অথচ এর থেকে পাওয়ার নিয়ে একে বলছে তুই এখন একে পাওয়ার, তুই আমাকে তো পাওয়ার দিচ্ছিস, এটা বন্ধ করে দিবি, তোকে পাওয়ার এখন আমার এখন ওকে দে, এখন ওকে দে, এখন সবাই দেবে, সবাই দেবে, এই কিন্তু মানে বুঝতে পারবে। ঠিক আছে, এর মধ্যে এই যে সবাইকে বলে দেয়, এই প্রসেসটা আমার কার মধ্যে এইখান থেকেও বলে দেয়, তাহলে এইটা দুটো কোথায় হয়ে গেল। নিয়ন্ত্রণ করছে এখন, যে পাওয়ার পেয়ে গেছে এখন একে নিয়ন্ত্রণ করা শুরু করে দিয়েছে। কিন্তু কম্পিউটার কিন্তু তখনও চলবে, কম্পিউটার তখন চলার জন্য ওর মধ্যে কি লাগবে, একটা হার্ড ড্রাইভ লাগবে। এই হার্ড ড্রাইভের মধ্যে কি থাকে, এটার নাম কি হার্ড ড্রাইভ। ফোনের যেমন মেমোরি কার্ড, কম্পিউটার এটা হচ্ছে হার্ড ড্রাইভ। ঠিক আছে, ফোনের যেমন মেমোরি কার্ড, কম্পিউটারের মধ্যে যেমন আছে হার্ড ড্রাইভ, এর মধ্যে সবকিছু সঞ্চিত থাকে, সবকিছু ভর্তি থাকে। এর ভিতরে কি আছে, একটা সিডি আছে, যেমন আমাদের এই সিডি, এমন একটা সিডি আছে, আর একটু বেশি উন্নত মানে আর একটু বেশি ছোট, এর থেকে বেশি ক্ষমতা সম্পন্ন, এর থেকে বেশি ডাটা বেরিয়ে করতে পারে, এটা আমাদের অন টিভি মনে না, এটা 80 দিন। তোমরা তোমরা দেখেছো 4 দিন দেখেছো, 64 দিন দেখেছো, 128 দিন দেখেছো, সেই একই রকম সেম। এ কিভাবে চলে, একে অন করার জন্য একটা পাওয়ার দিতে হয়, আর ডাটা আগে পিছিয়ে করার জন্য একটা পাওয়ার দিতে হয়। অন করার জন্য কোন পাওয়ারটা দিতে হয়, এর থেকে যে বেরাচ্ছে এর থেকে কি বেরায়, পাওয়ার বেরায়, এর থেকে কি বেরায়, পাওয়ার বেরায়। তাহলে কি মনে হচ্ছে, এখান থেকে যে পাওয়ারটা সাপ্লাই হবে সেটা হচ্ছে একে পাওয়ার দেওয়ার জন্য। এটা যখন এখানে জুড়বে, একে পাওয়ার দিবে, কিন্তু এখন কিন্তু এর সাথে এর অ্যাক্সেস ধরো, এর কাছে এখন পাওয়ার আসছে, কিন্তু মাদারবোর্ড কিন্তু একে নিয়ন্ত্রণ করতে পারছে না। কেন পারছে না, কারণ মাদারবোর্ডের সাথে এগুলো সংযোগ স্থাপন হয়নি। মাদারবোর্ডের সাথে সংযোগ স্থাপন করার জন্য থাকে আরেক ধরনের তার, সেটা হচ্ছে এইটা। এই তারের মাধ্যমে মাদারবোর্ড এর সাথে সংযোগ স্থাপন করে। এই দেখো মাদারবোর্ড এখানে দুটো পয়েন্ট দেওয়া রয়েছে, এর মধ্যে যে কোনো একটা এটা জুড়তে হবে, জুড়ে গেল, আর এখানে একটা এইবারে সম্পূর্ণ কন্ট্রোল মাদারবোর্ডের কাছে চলে গেল। ঠিক আছে, এই যে সমস্ত জিনিস কাজগুলো হচ্ছে, সে কিন্তু আরেকজনের হেল্প ছাড়া মোটেই করতে পারবে না। কার হেল্প ছাড়া, এর হেল্প ছাড়া। এই যে পুরো কানেকশনটা একটা তৈরি হলো, এই কানেকশন কিন্তু সাকসেসফুল ততক্ষণ হবে না যতক্ষণ এটাকে লাগানো, এর নাম কি, র্যাম। কি নামে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর রিড অনলি মেমোরি, এর নাম হলো কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তাহলে নামই বোঝা যাচ্ছে, র্যান্ডম মানে কি, র্যান্ডমলি, ধুমধাম। র্যান্ডম মানে কি, ধুমধাম, কোনো কাম যাবে যেখানে খুশি সে হলো র্যান্ডম। যার কোনো নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট স্থানকাল পাত্র কিছু, সে হলো র্যান্ডম। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অ্যাক্সেস মানে কি, এই যে মেমোরি, টোটালের মধ্যে যত ধরনের মেমোরি আছে সমস্ত জায়গায় র্যান্ডমলি অ্যাক্সেস, যে কোনো জায়গায় অবাধ বিচরণ, সব জায়গায় ঢুকতে পারে, সব জায়গায় কভার করে নিয়ন্ত্রণ। ঠিক আছে, তাহলে একটা বিশাল পাওয়ারফুল। ধরে নাও দাবার গতিতে যে মন্ত্রী, তার কাছে কি থাকে, তার কাছে র্যান্ডম পাওয়ার থাকে, যেখানে যেদিকে কিছু সোজা করলে সোজা, উপর উপর লাফালাফি সব কিছু করতে পারছে। তাহলে সেই সবথেকে শক্তিশালী মন্ত্রী, এখানে সবথেকে শক্তিশালী অংশতে। কিন্তু এত শক্তি কাউকে দিতে পারে, তার একটা বাধা মতো দিতে হয়। আসলে যে আমার কাছে অনেক শক্তি থাকে, বিশাল, আমি যার ভিতরে মারতে পারি, যার ভিতরে যা কিছু বলতে পারি, তাহলে তাহলে কি, তাহলে মুশকিল, তাহলে তো আমার চলবে, কারণ আমার একটা বাধা বলে দেবে, সেই বাধা দেওয়ার জন্য ধরো পুলিশ ধরে নিয়ে চলে আসবে। এটাও চলবে, এতে অনেক পাওয়ার দেওয়া হয়েছে ঠিকই, সেটাতে এমন করে দেওয়া হয়েছে যে কারেন্ট চলে যাবে, একবার পাওয়ার বদলে সব হয়ে যাবে। এতক্ষণ ধরে কি কাজ করেছিল, যতক্ষণের মধ্যে কারেন্ট আছে ততক্ষণে কাজ করছিল, যে কারেন্ট চলে সব হয়ে যাবে, আবার একবার ঘুরিয়ে পড়লে সব হয়ে যাবে, এগুলো কাজ। ঠিক আছে, এর নাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সমস্ত মেমোরির মধ্যে র্যান্ডমলি অ্যাক্সেস করতে পারে, সবাইকে প্রসেস করতে সাহায্য করে। এই যে প্রসেসর আমি দেখালাম, এই প্রসেসর যে প্রসেস করে, এর হেল্প ছাড়া প্রসেস করতে পারবে না।
এটা হচ্ছে এমন একটা জায়গা যার মাধ্যমে সবার এই প্রসেসটা সবার মধ্যে যাওয়া আসা করছে, বুঝতে পারলি? এর মাধ্যমে সমস্ত জায়গায় এটা কোথায় লাগানো থাকছে, এর একটা কাঠ থাকে যাবে, এই পাশটা ছোট এই পাশটা বড়, এই কাঠ হিসাবে কে লাগাতে হয়, ভুলভাল লাগালে এটাও কেটে এটা লাগানো, এই কাঠ সোজা কাঠ মিলে গেল, সেটা দিলাম লেগে গেল। এইবারে একটা স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থাপনায় তৈরি হলো, এবারে একটা স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থাপনায় পরিণত হলো। এবারে যদি পাওয়ার দিয়ে আমি চলাচল করবো, ঠিক আছে? এই যে চলাচল করবো সেটা দেখার জন্য আমাকে কি লাগবে, এখানটা একটা ভিজিএ কেবল লাগবে, সেই ভিজিএ কেবলটা যাবে এর সাথে, বুঝতে পারবে? এখানে একটা কেবল লাগবে, সেই কেবলটা যাবে নয়েডের সাথে লাগবে। সেটা কেমন করতে হবে, সেটা আমি দেখবো। এই একটা মাথা সেম এমন একটা মাথা যে পিছনে লাগানো আছে, আর সেম আর একটা মাথা এই দিকে লাগানো। হয়ে গেল। তাহলে এখন আমি এটাকে অন করি, কিন্তু একে এখনো কমান্ড দেওয়ার মতো কেউ নেই। ওইখানে বিভাগ বলে একজন ডাক দিয়েছিল, তুমি যেন শুনতে পেয়ে প্রকাশ করবে। তাহলে একে যে বিভাগ বলে ডাক দেওয়ার মতো কেউ নেই, একে বিভাগ বলে ডাক দেওয়ার জন্য একে কি লাগাতে হবে, এতে লাগাতে হবে ওই কিবোর্ড, যেটা তারের মাধ্যমে যাবে, ওটা তারের মাধ্যমে লেগে আছে, ওটা ওয়্যারলেস। ওটাকে আপনাদের পরে বোঝাবো ওয়্যারলেস কিভাবে হয়, বুঝতে পারলি? সে একটা কিবোর্ড লাগানো হবে, সে একটা মাউস লাগানো, তাহলে এই সম্পূর্ণ। তাহলে এই যে বিষয়টা আর এই যে বিষয়টা, এই দুটোর মধ্যে কোনো অন্তর আছে? এই যে পুরো বাক্সটা এর মধ্যে এই কটা নেই, বুঝতে পারলি? এই যে বাক্সটা দেখতে পাচ্ছ, আর এখানে যে বাইরে থেকে এখানে দেখতে পাচ্ছ বিনা জামা কাপড়, তাহলে এর মধ্যে এই দুটোই আছে। তাহলে কম্পিউটার কি ভয়ের জিনিস? এই কটা তো জিনিস মাত্র, ভয়ের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? খারাপ হলে কি খারাপ, একটা জিনিস খারাপ হলো, হাসি দেওয়া যদি একটা 5,000 টাকা তোমার কাছে যদি একটা ইয়ে থেকে যায়, কম্পিউটার থেকে যায়, সব থেকে লো কোয়ালিটির কম্পিউটার 5,000 টাকা, তাতে খারাপ হলে র্যাম খারাপ হলো, র্যাম চেঞ্জ করে দিলে 500 টাকায় চেঞ্জ হয়ে যাবে। এই ফ্যান খারাপ হয়ে গেল, 60 টাকায় চেঞ্জ হয়ে যাবে, 60 টাকা 70 টাকা 100 টাকা হতে হবে, ওটা দিয়ে চলছে। তারপরে কি খারাপ হলো, প্রসেসরের দাম বেশি, প্রসেসরের দাম প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা, বুঝতে পারছি? ঠিক আছে, বুঝলাম। হ্যাঁ, আচ্ছা টাকা বলে 2 টাকা এর মধ্যে আছে এই টোটাল, ঠিক আছে? তাহলে আমরা আসলে অনেকটা হয়ে গেল, প্রথম দিন বেশি চাপ দিলে মুশকিল হয়ে যাবে। তাহলে এই ছিল আজকে আমরা কি শিখলাম, কম্পিউটার অ্যাকচুয়ালি কি কি জিনিস দিয়ে তৈরি, তাই না? কম্পিউটারের ভেতরে যে এটাকে এই ফোনটা কি বলে, হার্ডওয়্যার, এটা কি বলে, হার্ডওয়্যার। এর মধ্যে কি থাকে, কিছু অপারেটিং সিস্টেম থাকে। আজকে মোটামুটি বলে দিচ্ছি, অপারেটিং সিস্টেমটা কি একটা সফটওয়্যার। নেক্সট আমরা কি শিখবো, হার্ডওয়্যার কি জিনিস, সফটওয়্যার কি জিনিস, এগুলো থাকবে, ঠিক আছে? বুঝতে পারলে? আজকে মোটামুটি এখানে থাকলো। তোমার নাম বিনীতা মণ্ডল, তোমার নাম রিতম রায়, তোমার নাম রিয়া বিশ্বাস, তোমার নাম বিধান সরকার, বিধান রায়, তোমার নাম অনিক পাল, তোমার নাম রোহন মণ্ডল, তোমার নাম অমর বিশ্বাস, অমর বিশ্বাস শানু। যা, তাহলে আজকে ছিল পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখ মানে কি, নতুন বছর। আমরা নতুন বছর নতুন জামা কাপড় পরি, তাতে কোনো লাভ হয়? লাভ হয়। এই বছর তোমরা পয়লা বৈশাখে একটা নতুন জিনিস, যেটুকু শুনি একটুখানি নতুন হলেও কিছু না কিছু নতুন পেয়েছো, কিছু না কিছু তো নতুন পেয়েছো নাকি? নতুন একটা জিনিস শিখলে, তাহলে আমাদের চিন্তা ভাবনা এমন হোক, জামা কাপড় সারা জীবন ধরে করবো, নতুন বছর নতুন কি শিখবো, তাই না? রাত্রে যখন ঘুমাতে যাও তখন একবার ভেবো, আজকে সারাদিনে আমি কি শিখবো, আজকে সারাদিনে তোমাদের জীবন শুরু কেমন, তোমাদের প্রথম 20 মধ্যে রয়েছে এখন তোমাদের শেখার সময়, তোমাদের এখন মেইন উদ্দেশ্য কি হবে, আমরা কি শিখবো। প্রত্যেক দিন সবাই ঘুমানোর সময় একবার চিন্তা করবো, আজকে সারাদিন আমি কি শিখবো, নতুন কি শিখবো, ঠিক আছে? মনে থাকলো? আমি হলাম